জীবনে সবসময় দু ধরনের মানুষের থেকে আপনাকে সাবধানে থাকা উচিত। এক, যে আপনার খারাপ গুণগুলোকে ভালো বলে, আর যে আপনার ভালো গুণগুলোকে খারাপ বলে। নমস্কার, আমি সুজিত। একটা ছোট গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা রাজার। বৃদ্ধ রাজা, সে তার শেষ সময়ে এসে উপস্থিত। সে তখন তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে আমার যেহেতু বয়স হয়েছে, আমার যেহেতু বংশধর নেই, এ রাজ্য সামলাবে কে? এই চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না, কি করা যেতে পারে? তখন মন্ত্রীরা তাকে বলল, একটা কাজ করুন, আপনি একটা বাচ্চাকে দত্তক হিসাবে নিন, তাহলে সেই আপনার উত্তরাধিকারী হবে, তাকেই আপনি রাজা ঘোষণা করবেন। বলল, না, অত সময় নেই, কারণ এখন যদি আমি একজন বাচ্চাকে দত্তক নিই, সে বড় হতে হতে অনেক সময় লাগবে। আমার মন এখন একটাই চিন্তা করছে সারাক্ষণ, যে এই রাজ্যে একজন ভালো রাজাকে নিয়োগ করতে হবে, যে প্রজাদের সমস্ত দুঃখ কষ্ট সুখ এইগুলো সব কিছু দেখবে। বললো, আচ্ছা, তাহলে কি করা যেতে পারে? তখন সেই রাজা ভাবলো, তাহলে একটা আমাদের যে গুণী টিম আছে রাজসভায়, সেই রাজসভার গুণী টিমের কাছে আর পরামর্শ নেওয়ার জন্য গেল। গুণী ব্যক্তিরা রাজামশাইকে বললেন, রাজামশাই, একটা কাজ করুন, আপনার মন্ত্রিসভায় এক্সে বার্কার এ সুন্দর সুন্দর যোদ্ধা রয়েছে, আপনি সেখান থেকে একজনকে ভালো করে বাছাই করে নিন, যে যার ভিতরে যোদ্ধার গুণগুলোও রয়েছে, জ্ঞানী রয়েছে, এবং সে শিক্ষার দিক থেকে সবার থেকে এগিয়ে। এরকম একজন ব্যক্তিকে দেখে আপনি আপনার রাজ্যের রাজা হিসাবে ঘোষণা করে দিন, তাহলেই তো মিটে যায়। বলল, না, আমি সেরকম কাউকে চাইছি না। রাজা খুব বিচলিত হয়ে পড়েছিল, কারণ যেহেতু তার বয়স হয়ে যাচ্ছিল, তার যেহেতু কোনো উত্তরাধিকারী খুঁজে পাচ্ছিল না, সে ভাবছিল কি করা যায়, কি করা যায়। রাজা যখন খুব এরকম বিচলিত হয়ে পড়তেন, তখন তিনি পাশের এক মন্দিরের সামনে বসা এক ফকির থাকতো, সেই ফকিরের সাথে সে গিয়ে একটু গল্প করতো। ভাবলো, ঠিক আছে, আজকে একটা কাজ করি, সেই ফকিরকেই ডাকি, দেখি সেই ফকিরের সাথে কথা বলে কিছু যদি সলিউশন বের করা যায়। ফকিরকে ডাকা হলো, সে রাজসভায় এলো। সে তাকে নিয়ে, মানে সেই ফকিরকে নিয়ে রাজামশাই একান্তে একটা ঘরে গিয়ে আলোচনা করতে শুরু করলো। বললো, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছি, আপনিই বলুন কি করা যেতে পারে। ফকির বলল, হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক যে উত্তরাধিকারী না থাকলে তো খুব মুশকিল, কিন্তু কি করা যাবে রাজামশাই, একটা কাজ করুন, এখন তো চারিদিকে কম্পিটিশন হয়ে গেছে, আপনি একটা ঘোষণা করে দিন যে আপনি একটা কম্পিটিশন রেখেছেন, সেই কম্পিটিশনে যে জয়ী হবে, মানে তার বুদ্ধিমত্তা, তার জ্ঞান, তার শিক্ষা এবং তার যোদ্ধা, এই সমস্ত কিছু দেখে আপনি ডিসাইড করবেন যে কে আপনার রাজ্যের রাজা হওয়ার যোগ্য। বলো, হ্যাঁ, এই আইডিয়াটা হতে পারে, কিন্তু এই আইডিয়াটা আমি একটু অন্যরকমভাবে ভাবছি। এটা কম্পিটিশন করব না, আমি যেটা করব সেটা হচ্ছে একটা ইন্টারভিউ নেব, আমার মনের মতো করে আমি ইন্টারভিউ নেব যে কে রাজা হওয়ার সত্যিই যোগ্য। রাজামশাই রাজসভায় সবাইকে ডাকলেন, ডেকে সবাইকে বলল যে আমি আমার রাজ্যের যে উত্তরাধিকারী হবে তাকে নিয়োগ করার জন্য একটা ইন্টারভিউ রেখেছি। এই ইন্টারভিউতে সবাইকে ডাকো, সব গ্রামের লোকদের ডাকো, যারা যারা ইন্টারভিউ দিতে চায়। তার মন্ত্রী বললেন, রাজামশাই, এরকম করে তো প্রচুর লোক চলে আসবে, আপনি একটা কাজ করুন, আপনি একটা ফিল্টার লাগিয়ে দিন, একটা শর্ট লিস্ট বানিয়ে দিন, একটা ক্রাইটেরিয়া করে দিন যে এই এজ থেকে এই এজের মধ্যে ব্যক্তিরাই ইন্টারভিউর জন্য যোগ্য, অথবা তার এই ন্যূনতম শিক্ষাটা প্রয়োজন, নালে সে রাজ্য চালনা কী করে করবে। বলে, সেসব পরে হবে ভাই, তুমি এক কাজ করো, তুমি এইটা অ্যানাউন্স করে দাও। রাজা বলছে, কিছু করার নেই। বললো, ঠিক আছে রাজামশাই। অ্যানাউন্স করা হয়ে গেল গ্রামে, সবাই বলল, সবার কানে গেল, আচ্ছা, সবার চারিদিকে আওয়াজ হচ্ছে যে রাজামশাই রাজ্যের রাজা নিয়োগ করবে। একটা বালক সেই খবরটা শুনে দৌড়ে দৌড়ে বাড়িতে এলো। সন্ধ্যাবেলা এসে বাবাকে বলল, বাবা, আমি রাজা হব, আমি কালকে যাব ইন্টারভিউ দিতে। বললো, কি করে যাবি? তুই না আছে তোর যোগ্যতা, আর আমরা কৃষক শ্রেণীর লোক, আমরা রাজা ফাজা এই সমস্ত হব না। সে অনেকটা বায়না করছিল যে না না, আমি রাজা হব, আমি রাজা হব। তার মা তখন তার বাবাকে বললো, আচ্ছা ঠিক আছে, যেতে চাইছে যাও না, থাক না, ও যাক, গিয়ে দেখুক, অ্যাটলিস্ট ইন্টারভিউ তো দিক। ঠিক আছে। তখন যেহেতু সে অনেক গরিব ছিল, তাদের অনেক জামা কাপড় সেরকমভাবে ছিল না, সে রাজাকে একটু ইমপ্রেস করতে চাইছিল, তার বাবার কাছ থেকে ধার নিয়ে পাশের একটি দোকান থেকে সে একটা ভালো জ্যাকেট কিনে নিয়ে আসলো। বলো, এটা পরে বেশ ভালো লাগছে, এটা পরে রাজাকে একটু ইমপ্রেস করা যাবে, এবং চেষ্টা করব রাজামশাই যেন আমাকে রাজা নিয়োগ করে। সেই বালকটি যথাসময়ে রাজমহলে ঢুকতে যাবে, তার আগে একটা বটগাছের তলায় দেখলো একটা ভিখারি বসে আছে। সেই ভিখারিটা তাকে ইশারা করে ডাকলো, ডাকার পরে বলল, বাবা, কিছু খেতে দেবে, প্রচণ্ড ঠান্ডা, এখানে ঠান্ডা লাগছে। সে বালকটি দেখলো ভালো দেরি হয়ে যাচ্ছে, কি করা যায়। বললো, বাবা, আমার কাছে কিছু নেই। কেন, তুমি এখানে কেন বসে আছো, তোমার কেউ নেই? বলছে, না বাবা, আমার কেউ নেই, আমি তো এখানে একা। সে অনেক কিছু ভাবছিল যে এখন তাহলে কি করি, আমার কাছে কিছু সামান্য পয়সা আছে, আমাকে তো ফিরতে লাগবে। সে তখন ওই পয়সাগুলো দিয়ে দিল। বললো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তোমার কাছে কিছু হবে বস্ত্র, যেটা আমি পরে একটু একটু গরম অনুভব করব?
দেখলো সে ওই একটাই জ্যাকেট নতুন পরে এসছে, তাও সেটা রাজাকে ইমপ্রেস করার জন্য। ভেতরের জামাটাও খুব ময়লা, যাতে ওই জামাটা ঢাকা থাকে সেই জন্যই ওই জ্যাকেটটা পরা, তাও আবার ধার করে কেনা, ওই টাকাটা তাকে শোধ করতে হবে। এই সমস্ত নানান চিন্তাভাবনাগুলো করতে করতে ভাবলো ঠিক আছে, যা হবে হবে, দেখা যাবে। আপাতত এই বৃদ্ধ লোকটার আমার মনে হয় জ্যাকেটটা প্রয়োজন, এই জ্যাকেটটা সেই বৃদ্ধ লোকটাকে দিয়ে দিই। বৃদ্ধ লোকটাকে জ্যাকেটটা দিয়ে সে রাজমহলে প্রবেশ করলো। রাজমহলে প্রবেশ করে মন্ত্রীরা তাকে বললো, সৈন্যরা তাকে বললো, একটা ঘরে বসালো। সমস্ত লোকজন সেখানে ছিল, দেখলো প্রচুর লোকজন এসছে ইন্টারভিউ দিতে, অনেক বড় গুণী ব্যক্তিরাও এসছেন সেখানে। কিছুক্ষণ পর সবাই দেখলো একজন ব্যক্তি সেখানে প্রবেশ করলেন, মানে ওই রাজমহলে প্রবেশ করলেন, সেই ঘরটায়, যেই ঘরটায় সমস্ত ইন্টারভিউয়ারদের রাখা হয়েছিল। সেই ব্যক্তিকে দেখে সবার চক্ষু চড়ক গাছ, সবাই দেখে অবাক হয়ে গেল, শক হয়ে গেল। সবাই মনে হচ্ছিল এক্ষুনি মাটিটা ফাঁক হয়ে যাক, আমরা যেন এখানে ঢুকে যাই। সেই ব্যক্তিটা আর কেউ নয়, সেই ব্যক্তিটা হচ্ছে ওই গাছের তলায় বসা ওই ভিখারিটা, এবং সৈন্যরা তাকে গার্ড করে নিয়ে যাচ্ছেন। সবার বুঝতে দেরি লাগলো না যে ইনিই হয়তো রাজা, ইনিই হয়তো কোনো ইন্টারভিউ নেওয়ার জন্য, কোনো পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে ওখানে ভিখারির রূপে বসে পরীক্ষা নিচ্ছিল। সবার বুঝতে দেরি লাগলো না যে আমরা হয়তো ইন্টারভিউ আজকে ক্র্যাক করতে পারলাম না, আমরা হেরে গেলাম। সবাইকে বসতে বলে সেই বালকটিকে ডাকলো, যেই বালকটি হেল্প করেছিল। বললো এদিকে আসো। বালকটি রাজামশাইয়ের সামনে গিয়ে বলল, আপনি এই কিছুক্ষণ আগে আপনাকে দিলাম না, আমার ওই জ্যাকেটটা দিলাম না? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি সেই ব্যক্তি। বলছে আপনি কি রাজা? বলছে হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। বলে তাহলে আপনি এরকম নাটক করার কি ছিল? আপনার কাছে সবই আছে, তাও আমার একটাই জ্যাকেট, আমি ভেবেছিলাম যে আপনাকে ইমপ্রেস করার জন্য পরে আসবো, কিন্তু আপনি সেটাও আমার থেকে নিয়ে নিলেন। রাজামশাই ওর কথাটা শুনে খুব হাসলো। রাজামশাই সেই বালকটিকে বলল, তুমি পরীক্ষায় পাশ করেছো এবং আমি তোমার যে ব্যবহার, সেই ব্যবহারে ভীষণ খুশি হয়েছি। তুমি এই রাজ্যের উত্তরাধিকারী হওয়ার জন্য যোগ্য, এবং আমার মনে হয় তুমি এই রাজ্যকে ভালোভাবে সামলাতে পারবে, যেভাবে আমিও হয়তো সামলাতে পারিনি। কারণ তোমার যে ওয়ে অফ অ্যাঙ্গেল, যে তুমি যেভাবে মানুষকে দেখো, যেভাবে মানুষের সেবা করার চেষ্টা করো, এই রকম ধরনেরই একজন মানুষ আমি চাইছিলাম। আমার কোনো যোদ্ধা জ্ঞানী লোক চাই না, মানুষ হিসাবে মানুষের পাশে থাকার মতো একজন ব্যক্তি আমি এই রাজ্যে রাজা হিসাবে নিয়োগ করতে চাই। আমি এরকম ধরনেরই একজন ব্যক্তি চাইছিলাম, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করবে, নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকবে, যেটা হয়তো আমিও কখনো পারিনি। তাই আমার মনে হয় তুমি এই রাজ্যের যোগ্য উত্তরসূরি। এইটা শোনার পরে সেই সবাই উপস্থিত সমস্ত ব্যক্তিদের মাথা নিচু হয়ে গেল, যে সত্যিই হয়তো তারা সেই স্থান অর্জন করতে পারেনি যে স্থানটা এই বালকটি অর্জন করেছে। বন্ধুরা, গল্পটা খুব ছোট। আমরা সব সময়ের জন্যই কাউকে হেল্প করার আগে ভাবি যে আমরা রিটার্ন হিসেবে কি পাবো। এইটা ভাবা বন্ধ করে ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে মানুষের পাশে থাকার জন্য, মানুষ হিসাবে মানুষের কর্তব্য পালন করার জন্য। সেই কর্তব্যটাই আমাদেরকে পালন করা উচিত নিঃস্বার্থভাবে। আর এই যে 1% আমাদের মনে হয় না কোথাও গিয়ে আটকে যায়, সেই 1% এইটার মাধ্যমেই হয়তো ক্লিয়ার হবে। সেই জন্যই হয়তো কেউ বলেছে যে পয়সা হয়তো সব সময়ের জন্য ইনকাম করা যেতে পারে, সবাই ইনকাম করতে পারে, কিন্তু আশীর্বাদ সবাই ইনকাম করতে পারে না। তাই আশীর্বাদ অর্জন করুন, আর নিঃস্বার্থভাবে কোনো করা কাজ থেকে যে আশীর্বাদ পাওয়া যায় সেটা সবচাইতে বেশি মূল্যবান। সেই জন্য শাহরুখ খানকে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য শাহরুখ খান সবসময়ের জন্য একটা কথা বলেন, ভগবান আমাকে দিয়েছে দান করানোর জন্য, আমি যতটা পারবো দান করব। কারণ ভগবান তো আমাকে কখনো মেপে দেননি, তাহলে আমি যখন কাউকে কিছু ডোনেট করি আমি এত কেন মাপবো? আমার সামর্থ্য মতো, সাধ্য মতো আমি সবসময়ের জন্য ডোনেশন করতে রাজি আছি। আজকের গল্পটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে। কারণ জীবন তো একটাই। প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা 6টার সময় এই ধরনের মোটিভেশনাল স্টোরি আসে আমার চ্যানেলে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রেখো। আর কথা দিচ্ছি, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে প্রত্যেক দিন 1% হলেও বেটারমেন্ট হবে তোমার লাইফে। কারণ খুব শিগগিরই তোমাদের রিকোয়েস্টে একটা নতুন প্ল্যাটফর্ম ওপেন করতে চাইছি, যেখানে প্রত্যেকটা মানুষের হেল্প হবে। আর এটা করার জন্য তোমরাই আমাকে সহযোগিতা করতে পারো। তাই সেটা করার জন্য যুক্ত থাকো ইনসাইড সুজিতের সাথে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো আর সুস্থ থেকো। নমস্কার।